স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। গর্ভবতী মায়েদের আস্থা ও ভরসার প্রতীক চুয়াডাঙ্গার আফরিনারা। মায়েদের মৃত্যু ঝুঁকি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গেল 10 বছরে করিয়াছেন 2000-এর বেশি নর্মাল ডেলিভারি। পরম মমতায় প্রতি মাসে 25 থেকে 30 জন নারীর নর্মাল ডেলিভারি করান তিনি। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক আফরিনারা প্রতি মাসে 25 থেকে 30 জন গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারি হয় এই পরিবার পরিকল্পনা কেন্দ্রে। 2013 সালের 11 এপ্রিল যোগদানের পর থেকে এখন পর্যন্ত বিশেষ কারণ ছাড়া ছুটি কাটাননি তিনি। এমনকি ঈদের দিনেও বাচ্চা ডেলিভারি করেছেন। যেহেতু আমার ডেলিভারি করার একটা অপশন রয়েছে, আমি 24 ঘন্টা ডেলিভারি সার্ভিসটি এখানে দিব। এলাকাটি শহর থেকে অনেক দূরে, এখানের মায়েরা অনেক অবহেলিত, অনেক অসচেতন, অদক্ষ ধাত্রীর দ্বারা ডেলিভারি করিয়ে অনেক রকম সমস্যা নিয়ে তারা আসে। আমি অনেক সময় দেখেছি গর্ভফুল আটকে যাওয়া, অনেক রক্তক্ষরণ, মায়ের মৃত্যু পর্যন্ত আমি দেখেছি। তখন থেকে আমার মনে হতো যে আমি অবশ্যই সেন্টারটি চালু করব, আমার যত কষ্টই হোক। তখন আমি আমার পুরো টিমকে জাগ্রত করার চেষ্টা করি। গ্রামে আমার হেলথ অ্যাসিস্ট্যান্ট আপুরা, আমার FWA আপুরা, হেলথ অ্যাসিস্ট্যান্ট ভাইরা, CSCPরা এবং আমার প্রতিষ্ঠানের যে 5 জন আমার কলিগ আছেন, সকলের সহযোগিতা নিয়ে আমি আমার এই কাজটি ভালোভাবে করার একটা চেষ্টা করি। একজন গর্ভবতী মাকে নর্মাল ডেলিভারির সুবিধা অসুবিধা তুলে ধরে সচেতন করা, তার পরিবারের লোকদের বোঝানো, গর্ভবতী মাকে নিয়মিত চেকআপে রাখা, এরপর বাচ্চা ভূমিষ্ঠের সময় হলে নর্মাল ডেলিভারি করানো, পরম মমতায় সবই করেন আফরিনারা। এখানে আমরা যারা আছি গর্ভবতী মায়েরা, আফরিনারা আপু খুব ভালো চিকিৎসা দেন। ওনার চিকিৎসাতে আমরা সবাই সুস্থ আছি। আমরা এখানে এসেছি নর্মাল ডেলিভারি নেওয়ার জন্য। আফরিন আপু আছে, উনি নর্মাল ডেলিভারির মানে খুবই ভালো একটা ইয়ে করে, নর্মাল ডেলিভারি করে। এখানে ওটি আছে, উনি অনেক সুন্দর করে সব কিছু আমাদের চেক আপ করায় মাসে মাসে। আমরা গরিব মানুষ, যে সিজার খরচের টাকা পয়সা সমস্যা, তাই জন্য এখানে আইছি। আফরিনারার এমন সেবাদানে গর্বিত তার সহকর্মী ও এলাকাবাসী। আমার 2 বোনের এখানে নর্মাল ডেলিভারি হয়েছে, অনেক সুন্দর, আর আমিও আসছি। আমরা চাচ্ছি উনি যেন সারা জীবন এইভাবে যতদিন চাকরি করবে সেইভাবে উনি যেন আস্থার সাথে কাজ করতে পারি। আফরিনা আপা আমাদের এলাকার একটা গর্ভবতী মাদের একটা আস্থা, বড় আস্থা। ইনি মানে নর্মাল ডেলিভারিতে ইনি খুবই এক্সপার্ট। এনার মতো একটা ডাক্তার পাওয়া আমাদের এখানে দুষ্কর। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় গর্ভবতী মায়েদের জন্য নিবেদিত প্রাণ আফরিনারা। এতে স্বীকৃতিও মিলেছে তার। এবছর বেগমপুর স্বাস্থ্য কমপ্লেক্স খুলনা বিভাগের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে। প্রত্যেককে আমরা সঠিক সেবার মাধ্যমে চেষ্টা করি নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে আনার জন্য। আমাদের কেন্দ্রটিতে নিয়মিতভাবে প্রায় প্রতিদিনই নর্মাল স্বাভাবিক ডেলিভারি হয়। আমরা কোনো মাসে 20টা, কোনো মাসে 25টা, সর্বোচ্চ আমরা প্রতি মাসে এখানে 37 থেকে 40টা ডেলিভারি করছি। আফরিনারার স্বামী আবু সাইমও চাকরি করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। অবসর জীবনে স্বামী স্ত্রী মিলে গড়ে তুলতে চান গর্ভবতী মায়েদের নিরাপদ সেবাদান কেন্দ্র। ভাতার জন্য কাট করবা? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কালের বিবর্তনে হারিয়ে গেছে ঝিনাইদহ সদরের নলডাঙ্গা গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়িটি। কোনো রকমে টিকে আছে দৃষ্টিনন্দন 7টি মন্দির। যদি এটি ঠিকভাবে সংস্কার করা হয় তাহলে এটি হতে পারে অন্যতম তীর্থস্থান ও ভ্রমণ কেন্দ্র। ঝিনাইদহের ঐতিহাসিক নলডাঙ্গা জমিদার বাড়িটি কালের বিবর্তনে বিলীন হয়ে গেলেও এখনও দাঁড়িয়ে আছে নলডাঙ্গা রাজার 7টি মন্দির। 1656 সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় এ মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন।
এখানে রয়েছে কালীমাতা, লক্ষ্মী, গণেশ, দুর্গা, তারামণি, বিষ্ণু ও রাজেশ্বরী। কালের বিবর্তনে মন্দিরগুলো ধ্বংসের পথে ছিল প্রায়, কিন্তু স্থানীয়দের সহযোগিতায় বছরের পর বছর ধরে এই মন্দিরগুলো সংস্কার করা হচ্ছে, যেটা যথেষ্ট নয়। তবুও এখানে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানে প্রতিদিনে পূজা অর্চনার জন্য এসে থাকেন। তো আমরা চলুন দেখে আসি এই দৃষ্টিনন্দন মন্দিরগুলো। নলডাঙ্গা রাজবাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বী লোকজন এখানে আসেন এবং তাদের দেবদেবীর আরাধনা করেন। এখানে কোনো অসুবিধা নাই, অন্যান্য ধর্মের লোকজনও এখানে আসেন এবং সব ধর্মের লোকই এখানে একত্রিত হয়ে তাদের এটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন। ঝিনাইদহ জেলার ভিতরে দক্ষিণ অঞ্চলের একটি বিখ্যাত মন্দির আছে এই অঞ্চলে, যা আমার বন্ধুর মাধ্যমে আজকে বিকেলে দুপুরের দিকে আমি জানতে পারি। তো যেহেতু আজকে আমাদের আগামীকালই বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুকে নিয়েই আসলাম এই অঞ্চলটায় ঘুরতে। এসে নিয়ে আসলে এই এলাকার সৌন্দর্য, পাশে নদী, এত সুন্দর একটা মন্দির, ব্যাপারটা দেখে আসলেই মোহিত হলাম যে এত পুরাতন, প্রায় 400 বছরের একটা পুরাতন ঐতিহ্য, যা একটি দেশের সম্পদ। নলডাঙ্গা যে মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরের যিনি পুরোহিত তিনি প্রায় 9 বছর ধরে এই মন্দিরে বিভিন্ন সময় পূজা অর্চনা করে থাকেন এবং প্রতিনিয়তই তিনি এই মন্দিরগুলোতে পূজা অর্চনা করেন। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে কি পরিমাণ মানুষ হয় এবং কি কি মন্দির এখানে রয়েছে এবং কি ধরনের আপনারা ধর্মীয় কার্যক্রম করে থাকেন। এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা মন্দির এবং বাসন্তী মন্দির। এই যে যেখানে আমরা বসে আছি এটা গণেশ মন্দির, এর পিছনে আছে লক্ষ্মী মন্দির, ওই সামনে এই যে একটা আছে শিব মন্দির, একটা আছে বিষ্ণু মন্দির, আর দুটো মন্দির ভেঙে আছে, একটা আছে নাড়ুগোপাল মন্দির, একটা হচ্ছে রামেশ্বরী মন্দির। এই মন্দিরে প্রতিনিয়তই পূজা হয়। যে যে সময় যেমন আনুষ্ঠানিক কায়দায় শুরু হয় দুর্গা পূজা, বাসন্তী পূজা, আর যেমন কালী পূজা দিন কালী পূজা হয়। তাছাড়া কালী মন্দিরে প্রতিনিয়তই পূজা হয়, সকাল সন্ধ্যা দুবারে পূজা হয়। অন্যান্য সব মন্দিরেই প্রতিদিনই 2 বারে করে পূজা হয়। আসলে সব মন্দিরগুলোতেই কিন্তু পূজা হয়ে থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা তাদের বিভিন্ন সময় তাদের এই পূজা অর্চনার জন্য এই মন্দিরে এসে থাকেন এবং তাদের যে মানত থাকে সেই মানতও কিন্তু তারা এই মন্দিরে করে থাকেন এবং এখানকার পুরোহিত তিনি কিন্তু প্রতিদিনই প্রতিক্ষণেই তাদের এই পূজাগুলো তিনি করে থাকেন। তো আসলে এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা তারা অবাধে এবং স্বাধীনভাবেই কিন্তু এসে তাদের এই ধর্ম অর্চনা করেন। এখানে মোট 7টি মন্দির আছে, নানা জায়গার থেকে মানুষজন আসে দেখতে, ভালোই জায়গাটা। আমি অনেক আগে শুনেছি যে আমাদের কালীগঞ্জ থানাতে ঐতিহ্যবাহী একটা মন্দির আছে, আসলে কখনো আমি দেখিনি। তো আজ আমরা আমাদের স্যারের সাথে আসছি দেখার জন্য, জায়গাটা এসে অনেকটা ভালো লাগছে। আমি ঝিনাইদহ শহর থেকে আসছিলাম এখানে মন্দির দেখতে, তো এসে দেখলাম ভালোই আছে, ভালোই দেখা যাচ্ছে। তবে আর যদি আর একটু সুন্দর হতো, সুন্দরভাবে একটু কারুকাজ করা হতো তাহলে আরও ভালো লাগতো দেখতে। নলডাঙ্গা রাজার যে 7টি মন্দির রয়েছে এই মন্দিরগুলো সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে এনে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এই মন্দিরের যে কারুকার্য রয়েছে এই কারুকার্যগুলো যদি আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে এই মন্দিরের দৃষ্টিনন্দন আরও বৃদ্ধি পাবে, আর এটি হতে পারে এই এলাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই এই এলাকাবাসী দাবি করেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় যেন এই মন্দিরগুলো সংস্কার করা হয়। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। ছাদ বাগান কিংবা ছাদ কৃষি এখন অত্যন্ত জনপ্রিয় শহরগুলোতে। শখের পাশাপাশি ছাদ বাগান করে বাণিজ্যিকভাবে এখন অনেকেই লাভবান হচ্ছেন। এতে একদিকে যেমন মিটছে পরিবারের পুষ্টি, অন্যদিকে ব্যবসায়িকভাবেও লাভবান হচ্ছেন অনেকেই। দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব যশোরের একটি ছাদ বাগানে।
ছাদ কৃষির সাথে আমরা পরিচিত হয়েছি বেশ কয়েক বছর এবং ছাদ কৃষি অনেকটা জনপ্রিয় হয়েছে শহরে, বাংলাদেশের বিভিন্ন শহরে। কিন্তু আজ আমি এসেছি যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে। এই হামিদপুরের এই যে বাড়িতে আমি আছি, একটি ছাদে, মাত্র 1600 স্কোয়ার ফিটের এই ছাদে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি, এমনকি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের মতো বিভিন্ন সবজি এবং বেগুন সহ আরও অনেক সবজি এবং ফলজ এবং ফুলের গাছও আমরা এখানে দেখছি। ছোট্ট একটি ছাদে যেন আদর্শ একটি খামার। এই খামারটি করেছেন কৃষিবিদ ইবাদ আলী। কৃষিবিদ ইবাদ আলীর মাথায় এই যে ছাদ খামারের এই ধারণা কিভাবে এলো এবং তিনি এটি কিভাবে গড়ে তুললেন সেটা আমরা জানব। আচ্ছা, কৃষিবিদ ইবাদ আলী, আপনি যদি একটু এই ছাদ খামারের বিষয়টি, যে চিন্তাটা আপনার মাথায় কিভাবে এলো এবং আপনি কিভাবে এটি গড়ে তুললেন, যদি আমাদেরকে সেই গল্পটি একটু শোনান। আমরা সবাই কিন্তু ছাদ কৃষি করি, ম্যাক্সিমাম লোকই ছাদ কৃষি করে, কিন্তু কমার্শিয়াল হয় না। অর্থাৎ যে পরিমাণ ইনভেস্ট হয় সেই ইনভেস্টের পরিমাণ অনেক বেশি, কিন্তু আউটকামটা কম। এই চিন্তা থেকে আমি গবেষণা শুরু করলাম, আসলে কি করলে মানে লাভজনকভাবে মানুষ চাষ করতে পারে, আর এর বিশেষ করে একটা পরিবারের পুষ্টিটা পূরণ হয়। যেমন আমি এই 2 বছর ধরে ছাদে কৃষিকাজ করতেছি, এই আমার পরিবারের কোনো কিছু কিনা লাগে না। এখানে পেঁয়াজ, রসুন, প্রায় 22 প্রকারের সবজি আমার ছাদে আছে। অর্থাৎ গবেষণার এক পর্যায়ে দেখলাম যে প্রায় 95% সবজি এবং ফল ছাদে চাষ করা যায়। শিকড়ের প্যাটার্নটা জানতে হবে। আসলে কিছু কিছু গাছের শিকড় পাশে বাড়ে আর কিছু কিছু গাছের শিকড় একটু নিচে যায়। কিছু কিছু গাছের শিকড় মাত্র 3 ইঞ্চি নিচের থেকে পুষ্টি সংগ্রহ করে, তার জন্য তার 16 ইঞ্চি ড্রামে দেবো না, কিন্তু তাই দেওয়া হচ্ছে। অধিকাংশ ড্রাম 16 ইঞ্চি ড্রাম, 18 ইঞ্চি ড্রামে দিচ্ছে, যার শিকড় মাত্র 3 ইঞ্চি নিচে যায়। তাহলে এটাকে পাশে দিতে হবে। অধিকাংশ লতানো গাছ যেটা আছে তার পাশে বাড়াইতে হবে এবং মাটির গভীরতা 3 থেকে 4 ইঞ্চি হলে ম্যাক্সিমাম হবে। এবং আমি গত বছর প্রায় 23 কেজি পেঁয়াজ পেয়েছি এবং 8 থেকে 10,000 টাকার সবজি পেয়েছি। আবার নতুন যে আমার ছাদটা দেখছেন, আজকে যদি হিসাব করেন তাহলেও প্রায় 8 থেকে 10,000 টাকার সবজি আছে। আসলে ছাদ কৃষিতে আমরা যেটা দেখে থাকি, সাধারণত বড় বড় ড্রাম কেটে তার মধ্যে মাটি দিয়ে গাছগুলো লাগানো হয় এবং সেইগুলো ফলজ গাছ এবং ফুলের গাছই বেশি থাকে। কিন্তু এখানে আমরা দেখছি এবং এর যে উদ্যোক্তা তিনিও বললেন যে এখানে খুবই অল্প পুরু মাটিতে গাছগুলো লাগিয়েছেন এবং সবজি বা বিভিন্ন ধরনের যে বড় বড় গাছ হচ্ছে এবং মরিচ গাছ, বেগুন গাছ, যেগুলা আমরা মাঠে দেখে থাকি অনেক বড় মাঠে, সেখানে মাত্র 3 থেকে 4 ইঞ্চি মাটির মধ্যেই কিন্তু সেটা খুব বড় করে হচ্ছে এবং সবজিও ধরেছে। কৃষি পণ্যের, বিশেষ করে সবজি, তরিতরকারি সহ কৃষি পণ্যের যে ঊর্ধ্বগতি চলছে গেল কয়েক বছর, এই সময়গুলোতে এইটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য কতটুকু হেল্প করতে পারে এবং এতে কী পরিমাণ বিনিয়োগ করতে হতে পারে সেটা যদি আমাদেরকে, অর্থাৎ যে ছাদ কৃষি আর এই ছাদ খামারের মধ্যে আর্থিক বিনিয়োগ এবং লাভবানের পার্থক্যটা যদি আমরা আরও একবার একটু জানতে চাই ইবাদ আলীর কাছ থেকে। আমরা যেহেতু বেড করি, ছাদ খামারের জন্য বেড করি, অর্থাৎ ছাদ হবে পুরোটা খামার। এই খামার যদি বেড সিস্টেমে করি, যেমন 3 ফিট বাই 10 ফিট এবং 4 ইঞ্চি গভীরতার একটা বেড করি, আমাদের সর্বোচ্চ 1000 টাকা খরচ হবে। সেখানে 4 বস্তা মতো মাটি লাগে। তবে মাটিরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এঁটেল মাটি ব্যবহার করা যাবে না, ঝুরঝুরে মাটি, অর্থাৎ হাত দিয়ে ধরলে ঝুরঝুরে হয়ে যায় সেই মাটিটা ব্যবহার করতে হবে। গাছ সাধারণত 16 প্রকারের পুষ্টি গ্রহণ করে, তার মধ্যে 4টা পুষ্টি বাতাস এবং পানিতে পায়। যেমন অক্সিজেন, হাইড্রোজেন বাতাস থেকে পায়, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে পায়, পানি থেকে পায়, এইভাবে পুষ্টিগুলো পেয়ে থাকে। বাকিগুলো কিন্তু ওই সময় মিশাই দিতে হয়। বোরন, এই বিভিন্ন ভিটামিন মিনারেল দিয়ে মাটি তৈরি করতে হয়। করার পরে আপনার সবচেয়ে একটু বেশি সমস্যা হয় যেটা পানি দিতে হয়। প্রতিদিন একটু পানি দিলে এরা আপনাকেই করবে এবং প্রচুর ফল দিবে। এবং আমি পরীক্ষায় দেখেছি যে আপনি খামারে, বিশেষ করে মাটিতে যে পরিমাণ ফসল হয় তার প্রায় দ্বিগুণ ফসল এখানে হয়। অল্প জায়গায় ছাদে কিন্তু বেশি ফসল হয়। শুধু ছাদ না, আমার স্বপ্ন যে সমস্ত জলাবদ্ধ অঞ্চল আছে সেখানে মাচা পদ্ধতিতে করা যায়। যেমন আমি গবেষণায় দেখছি প্রতি স্কোয়ার ফিটে মাত্র 12 কেজি মাটি লাগে। 12 কেজি মাটি, যার 20-15% ময়েশ্চার থাকে, 12 কেজি মাটি লাগে। তাহলে 12 কেজি মাটি এভাবে যদি আমি এক থেকে 2 বস্তা একটু ছড়াই দিয়ে পানিতে মাচা করে দিতে পারি, ইজিলি পানিতে সবজি চাষ করা যায় এবং ফল, বিশেষ করে ধান, গমও হবে। সব কিছু 95% সবজি এখানে করা যায়।
অর্থাৎ এই যে ভূমির সংকট, চাষাবাদের ভূমির সংকট এবং মানুষের পুঁজিরও যে সংকট, এই সময়ে আপনি কৃষিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চান দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়। এই ক্ষেত্রে আপনি একটা পরিকল্পনার কথা বলেছেন যে জলাশয়েও চাষ করার ব্যাপারে, এবং এই ব্যাপারে আমরা জানি যে আপনি মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন নিরলসভাবে। আপনার ভবিষ্যৎ স্বপ্নটা এইটা বাস্তবায়নের জন্য কী প্রক্রিয়ায় এগোতে চান যদি আমাদেরকে একটু বলেন। আমি যেহেতু কৃষি নিয়ে পড়েছি, আমি কৃষক পিতার সন্তান, মাটি ও মানুষ আমার জীবনের সাধনা, এবং আমি চাই যে এদেশের প্রত্যেকটা মানুষের পুষ্টি নিশ্চিত হবে। এই যে বর্ষার সময়, বন্যার সময় মানুষের প্রচুর দাম হয়, পেঁয়াজের দাম হয়, রসুনের দাম হয়, মরিচের দাম হয়ে যায়। কেন দাম হবে? আমরা তো প্রত্যেকটা পরিবার উৎপাদন করতে হবে, শুধু একটু জ্ঞান থাকলেই তো উৎপাদন করা যায়। সামান্য ছাদ আছে, 200 স্কোয়ার ফিটের ছাদেও আপনি করতে পারবেন, বেড পদ্ধতিতে করলেই আপনার পরিবারের পুষ্টি হবে। আবার যেখানে জলবদ্ধতা আছে তার বাড়ির পাশ দিয়ে যদি একটু মাচা করে সেখানে কিছু মরিচ, পেঁয়াজ কিংবা যে কোনো সবজি লাগে সেখানে হতে পারে। অর্থাৎ ইচ্ছাটা থাকলেই আমরা করতে পারি, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা পতিত জমি যেন চাষের আওতায় আছে। আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই পদ্ধতি নিয়ে কাজ করি। আমি বিশেষ করে রুট টেকনোলজি শব্দটা ব্যবহার করি যাতে সহজে বুঝতে পারে। আমি এই জন্য সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশ সরকার এগিয়ে আসুক, প্রত্যেকটা পরিবার যেন এগিয়ে আসুক, প্রত্যেকটা পরিবারের পুষ্টি নিশ্চিত হোক, এটাই আমার জীবনের বড় স্বপ্ন। কৃষিবিদ ইবাদ আলী বর্তমানে চাকরি করছেন সরকারি একটি প্রকল্পের বিশেষজ্ঞ হিসাবে। তিনি তার পেশাগত কাজের বাইরে পুরো সময়টাই কিন্তু মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, ভাবেন, এবং তার সেই ভাবনার অংশ হিসাবে তিনি সারা বছরই বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করেন যশোর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায়। সেই সব গাছের চারা নিজে হাতে রোপণ করেন, পরিচর্যা করেনও। তার কাছে মনে হয়েছে যে এই প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়া দরকার, সেই কারণে তিনি একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, যেখান থেকে তিনি সারা বাংলাদেশে এই ব্যাপারে যারা পরামর্শ চান, সহযোগিতা চান, তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা দেন এবং বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন। খুলনায় সাড়া ফেলেছে নিরাপদ কৃষি বাজার। কোনো রকম কীটনাশক, রাসায়নিক ব্যবহার না করেই কৃষকদের উৎপাদিত শাকসবজি, ফল ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি হয় এই বাজারে। এছাড়া দামে কম হয় এবং জৈব খাদ্য হয়, ক্রেতাদেরও আগ্রহ বাড়ছে দিন দিন। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রতি বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বসে নিরাপদ কৃষি বাজার। এখানে বিক্রি করা কৃষিপণ্য উৎপাদন করা হয় জৈব সার ও জৈব বালাইনাশক দিয়ে। এছাড়া এখানে স্থান পায় না হাইব্রিড বা উচ্চ ফলনশীল কোনো শাকসবজি বা ফল। এগুলো উৎপাদন ও বিক্রি করে বটিয়াঘাটার কৃষকদের সংগঠন মৈত্রী কৃষক ফেডারেশন। নিরাপদ কৃষি বাজার বলার কারণটা হচ্ছে এটা সব ধরনের গ্রামেরই সবজি এগুলোর জন্য কোনো ধরনের কীটনাশক দেওয়া হয় না, এজন্য এটাকে নিরাপদ সবজি বলা হচ্ছে। 40টা কৃষক সংগঠন এর সমন্বয়ে এই উদ্যোগে এটা শুরু হয়েছে। এখানে মূলত গ্রামের যে কৃষকরা যে এখানে খুলনাতে এনে বিক্রি করে এটা তাদের প্রকৃত মূল্যটা পাচ্ছে। পাশাপাশি যে মধ্যস্বত্বভোগীরা ব্যবসায়ী ছিল সেখানে সেই লাভটাও কৃষকের হাতে পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে মূল বিষয় এই বাজারে। আর এছাড়া নিরাপদ খাবারটা এখানে দেখা যায় শহরের এখানে পৌঁছে ভোক্তাদের হাতে পৌঁছে যাচ্ছে। পালং শাক, লাল শাক, হ্যাঁ, পেঁপে, কলা, পাকা কলাগুলা, প্রায় সব ধরনের সবজিগুলো এখানে বিক্রি করা হয়। আমরা নিরাপদ সবজি আর কি গ্রামের থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। আমাদের পদ আছে, এ জায়গায় দন্দল আছে, বেগুন আছে, কলার মোচা আছে, কচুরলতি আছে, কলমি শাক আছে, শাপলা আছে। আমাদের দেখা দেখি যদি আরও মানুষ বিষমুক্ত সবজি তৈরি করতে চায়, এটা দেখানোর জন্য আমাদের মূল ইচ্ছা যে মানুষ সরাসরি বিষটা না খায়, নিজেরাও না খাই। এর জন্য আমরা মূলত বৃহস্পতিবার 3টায় আসি আর রাত 9টা পর্যন্ত থাকি। অনেক ছাড়া আমরা মাল তো দিয়ে পারি না, মানুষের সাপ্লাই দিয়ে পারি না। ব্যতিক্রমী এই বাজারের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। অন্যান্য বাজারের তুলনায় এখানে দামও কম। বেগুন কিনলাম আর হচ্ছে হাঁসের মানে দেশি মুরগির ডিম কিনলাম। দেশি মুরগির ডিমটা আমার বাচ্চার জন্য কেনা হয়, আর এখানে চলার পথে দেখলাম কমে আছে তাই কিনলাম আর কি। আর এমনি মনে হচ্ছে দেশি এবং ফ্রেশ। বর্তমান বাজারে যে রেট তার থেকে আপনার এখানে রিজনেবল প্রাইস, এই কারণে মনে করেন নিলাম। আর পাশাপাশি দেখছি যে নিরাপদ বাজার, এই জন্য আসলাম যে দেখি এখানে আসলে
বাজারগুলোর কি কোয়ালিটি কি সব কিছু দেখলাম, ইনশাল্লাহ অনেক কিছু ভালো, এই জন্য নিলাম ডিমগুলো এখান থেকে। কিনছি হলো মাটি আলু, থানকুনি পাতা আর হলো আপনার কুশি। আর কেনার কারণ স্পেসিফিকভাবে বাজারের থেকে তুলনামূলক কম জানি, এটার জন্য কিনছি। টাটকা পাওয়া গেছে, এটা সবচেয়ে বেটার, এটার জন্য কেনা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষকরা উৎপাদন করেন এই নিরাপদ কৃষি পণ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কথায় আছে শখের তোলা লাখ টাকা। ছোটবেলায় 90 টাকায় কেনা শখের বাইসাইকেলটি এখনও চালিয়ে বেড়াচ্ছেন 74 বয়সের শিক্ষক হাফেজ আব্দুল হক। আর এই প্রিয় বাহনে চড়ে প্রতিদিন তিনি 15 কিলোমিটার পাড়ি দিয়ে যান কর্মস্থলে। হাফেজ আব্দুল হক ছোটবেলায় 90 টাকা দিয়ে কেনা সাইকেলটি এখনও আগলে রেখেছেন। 1965 সালে যশোরের চৌগাছা থেকে কিনেন সাইকেলটি। প্রতিদিন সাইকেলটিকে পরিষ্কার করার পাশাপাশি মেরামতের কাজও করেন। আমি তারাবি পড়াতে গেছিলাম চৌগাছায়। তারাবি শেষ করে ঈদের পরে চৌগাছায় এসে ক্যান্টিনে বইছি, ওরা এই সাইকেল কিনে বসে হাসছে। তা কেউ দাম টাম কয় না, ওর দাম ওই আছে নাকি। তখন আমি বললাম যে ভাই আমি তো কিনতে চাই, আমার 90 টাকা আমি নিতে পারি, তা আমার কাছে কিন্তু টাকা একসঙ্গে দিতে পারবেন, আমার 80 দিতে হবে। ঠিক আছে, আপনি পরিচিত লোক, অমুকের ছেলে, অমুকের ভাই, তা আপনি কী দিয়েছেন? তা আমি 20 টাকা রাখেন, আর আমি এসে নিয়ে বাড়িতে টাকা নিয়ে যাই দিয়ে আসবো। তখন আমি বাড়ি এসে টাকা গুছা নিয়ে সেই টাকা দিয়ে সাইকেল চালা চলে আসি ওইখান থেকে। কোন জায়গা? চৌগাছার থেকে। 13 বছর বয়সে নড়াইলের গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজি শেষ করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন চাচুরি গ্রামের বাসিন্দা হাফেজ আব্দুল হক। গত 60 বছর ধরে প্রিয় এই বাহনে প্রতিদিন 15 কিলোমিটার রাস্তা আর নৌকা পাড়ি দিয়ে হাজির হন পাঁচকাহুনিয়া হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে একটি মসজিদে ইমামতিও করেন তিনি। সাইকেলটা আমার কাছে বেশি প্রিয়, বেশি বাহুপথের, এই জন্য আমি সাইকেল কেউ দিতে চাই না। নিয়ে যাওয়া তো নষ্ট করে ফেলবে, আমার অসুবিধা হবে, এই কারণে আমার ছেলেরও দিই না। এই যে এটা ওই দেখা সাইকেলটা বা যায় আসে, মাঝে মাঝে বাড়তো না ওই হইতে, এই বয়স সাইকেল চালাও কষ্ট হয় না? তো না, ইনশাল্লাহ কোনো কষ্ট হয় না। উনি আমার জন্মের পর থেকে দেখছি ওই সাইকেল চালাচ্ছে এবং সাইকেলটাকে খুব যত্ন করে। আমার মনে হয় ওনার বাচ্চারে যতটুকু যত্ন করে তার থেকে বেশি যত্ন করে। আমি দেখে আসছি এবং আমার বড় যারা আছে তারাও দেখতেছে। এই সাইকেল নিয়ে উনি ইমামতি করে, রঘুনাথপুর আগে করছে, এখন করতেছে 45 বছর পাঁচকাউনিয়া। প্রত্যেক দিন এই নদী পার হয়ে ওপারে যায়, আবার আসে, আবার যায়, আবার আসে। তা ওনার কাছে আমি লেখাপড়া করেছি, আমার বয়স বর্তমানে 42। তা আমার একটা ধারণা 34-35 বছর আগের থাকতে ওনার কাছে লেখাপড়া করি, উনি ওই সাইকেল নিয়েই চলে। সাইকেলে যেটা নষ্ট হয়ে যায় সেটা পাল্টায়, আবার ওই পরিষ্কার করে। সাইকেল আর কোনোদিন পাল্টায়নি, ওই একই সাইকেল ব্যবহার করে। হাফেজ সাহেব বহুদিন ধরে সাইকেল চালাচ্ছে, প্রায় 60-65 বছর ধরে একভাবে সাইকেল চালাচ্ছে। সেই দেই ওনার ওই সাইকেল, বিলি গেলেও সাইকেল, মাদ্রাসা মসজিদে গেলেও সাইকেল, শ্বশুরবাড়ি গেলেও সাইকেল, সাইকেল বাজারে গেলেও সাইকেল। ওনার কাছে সবসময় সাইকেল থাকে, সাইকেল নিয়েই সবসময় চলাফেরা করে। হাফেজ আব্দুল হক জানান, সাইকেলটি যার কাছ থেকে কিনেছিলেন তিনি এটি 1944 সালে 45 রুপিতে কেনেন। সেই হিসেবে সাইকেলটির বয়স এখন 80 বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কচুরিপানা অপসারণের পর প্রাণ ফিরে পেয়েছে মেহেরপুরের ভৈরব নদী। তবে পরিবেশবিদরা বলছেন যে মাথাভাঙ্গা নদীর সাথে যদি ভৈরব নদীর সংযোগ স্থাপন করা না যায় তাহলে পানি প্রবাহ বাড়বে না, এতে নতুন করে আবারও ভরে যেতে পারে এটি কচুরিপানায়। এটি ভৈরব নদীর 1 বছর আগের দৃশ্য। কচুরিপানার জঞ্জালে প্রাণশূন্য হয়ে পড়ে নদীটি। পানিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারত না, মরে যেতে থাকে নদীর মাছ, কমে যায় নদীর গভীরতাও। বর্তমানে দৃশ্যপট পরিবর্তন হয়েছে নদীটির। সম্প্রতি 2 ধাপে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয় মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত 14 কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করা হয়েছে, এতে কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে নদীটি। তবে পানি বাড়ার কারণে এখনও দ্বিতীয় ধাপের 15 কিলোমিটার কচুরিপানা অপসারণের কাজ বাকি রয়েছে। অপারেশন করার পরে আবার আমাদের নদীটা এখন সুন্দর হয়েছে, এখন আমরা গোসল করতে পারছি, এখন মাছ ধরতে পারছি, এখন মাছ আছে, বা এখন আমাদের সব দিক দিয়ে ভালো হয়েছে। এক কথায় বলতে গেলে মাছটা সুন্দরভাবে চলাফেরা করতে পারছে, পানিটা পরিষ্কার হয়েছে, পানিতে কোনো জীবাণু নাই,
এর আগে পানি অনেক জীবাণু হয়েছিল, পানিতে আমরা ছেলেপেলে গোসল করলে চুলকানো হতো, গোসল করতে গেলে অনেক রোগ বালাই হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আগে ছিল মানে জঙ্গল বেঁধে ছিল, জার্মানিতে জঙ্গল বেঁধে ছিল, এখন সেইগুলা সাফ করাতে অনেক উপকার হয়েছে। বেশি নদীটা কাটা হইলো, কাটার পরেও জার্মানিতে পূজা হয়ে গেছিলো, জার্মানিতে পূজা হয়ে যাওয়ার পরে নদীটা আবার জার্মানিটা পুড়ি দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে তুই। এখন নদী পরিষ্কার আছে, এই ঘাটের মাছ টাছও ভালো। কচুরিপানা সরানোর পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে নদী পাড়ের মানুষের জীবনে। আপন মনে নৌকা চালিয়ে বড়শি দিয়ে মাছ ধরে কিংবা সাঁতার কেটে উপভোগ করছেন নতুন রূপের ভৈরব নদীকে। তখন ছিল, তখন তো মাছ হয়নি, তখন তো মানুষ মাছ ধরতে পারেনি, অনেক গন্ধ ছিল, আপনার পচা ছিল, চলাচল করতে পারতো না মানুষ। এখন তো মানুষ ভালোভাবে শান্তিভাবে মাছ ধরতে পারছে, অবসর টাইম এই যে কাটানো যাচ্ছে। রুই, কাতলা, মির্গি এবং পুঁটি, ট্যাংরা, জেওল সব রকম মাছ পাওয়া যায়। তবে পরিবেশবিদরা বলছেন এভাবে কচুরিপানা অপসারণ করা স্থায়ী কোনো সমাধান নয়। কাজ শেষ হওয়ার সাথে সাথে মাথাভাঙা নদী আর ভৈরব নদীর সংযোগ স্থাপন করতে পারলেই বাড়বে কাঙ্ক্ষিত পানির প্রবাহ, তখনই মিলবে স্থায়ী সমাধান। বহমান নদীতে কখনো কচুরিপানা জন্মে না বা অন্যান্য আবর্জনা জন্মে পারে না। তো আমাদের ভৈরব কাটা হয়েছে ঠিকই, কিন্তু এটা তো প্রবাহিত নদী হয়নি এখনো, কেননা এর উৎসমুখ ইন্ডিয়ার ভিতরে, সেদিক দিয়ে পানি আসে না। আপার ভৈরব পরিকল্পনার আগে নেওয়া হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম যে মাথাভাঙা নদীর পানি উচ্চতা বৃদ্ধি করে সেই পানি খাল দিয়ে আমাদের ভৈরবে নিয়ে আসার একটা পরিকল্পনা ছিল। সেটা যদি হতো তাহলে প্রবাহ বৃদ্ধি পেত, কচুরিপানা এমনি অপসারিত হয়ে যেত। এখনো নাব্যতা, গভীরতা এবং পানির প্রবাহ এগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কচুরিপানা কিন্তু জন্মাবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, পানি কমার সাথে সাথেই বাকি কাজ শেষ করা হবে। অপসারণের পর নদীতে আবারও কচুরিপানা জন্মালে তা দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মধ্যে 0 থেকে 14 কিলোমিটার অংশের যে প্যাকেজটি, তাতে কচুরিপানা অপসারণ বাবদ 44 লক্ষ টাকা বরাদ্দ ছিল, সেটা ইতিমধ্যে অপসারণ কাজ সমাপ্ত হয়েছে। এবং অন্য আরেকটা প্যাকেজ যেটা 15 কিলোমিটার অংশ, সেখানে কচুরিপানা অপসারণ বাবদ 45 লক্ষ টাকা বরাদ্দ আছে। তার সার্বিক অগ্রগতি প্যাকেজটা, পরের প্যাকেজটা যেটা চলমান আছে, সেটা সার্বিক অগ্রগতি প্রায় 14%। এবং এখন যেহেতু বর্ষার পরবর্তীতে নদীতে পানি বেশি আছে এবং বাম পানি নিচে চলে গেছে, আমরা আশা করতেছি যে শুকনো মৌসুমে পানিটা একটু কমলে আমরা অবশিষ্ট অংশের কাজও কচুরিপানা অপসারণ করতে পারবো। ভৈরব নদীর কচুরিপানা অপসারণের কাজে ব্যয় ধরা হয় প্রায় 90 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশি জাতের সবুজ মালটা চাষ করে সফলতা অর্জন করেছেন মাগুরার উদ্যোক্তা ওবায়দুল ইসলাম। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মালটা চাষ শুরু করেছেন অন্য কৃষকরাও। তার এই কাজে সহযোগিতা করছে খোদ কৃষি বিভাগও। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ধরে আছে সবুজ মালটা। ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। বাড়ি এক জাতের মালটা চাষ করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের ওবায়দুল ইসলাম। বড় ভাইয়ের অনুপ্রেরণায় ওবায়দুল ইসলাম গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে এসে ফল চাষ শুরু করেন। বর্তমানে তিনি 5 বিঘা জমিতে মালটা চাষ করেছেন। এ চাষে তার খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকা, আর এবছর প্রায় 10 লাখ টাকা আয় করবেন বলে আশা করছেন তিনি। আমার 5 বিঘা জমিতে 2 একর 30 শতক জমিতে মালটা বাগান করেছি। এই 2 বছর গাছের বয়স। এখন আমার গাছে যে মালটা আছে বর্তমান বাজার মূল্য 10 লাখ টাকা, আর আমি 15-20 দিন পরে মালটা বিক্রি করলে এটা আমি আরো 4 থেকে 5 লাখ টাকা বেশি পাবো। মালটার চাহিদা আগে ছিল না, এখন দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানুষ সচেতন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে যে এগুলোতে কোনো কেমিক্যাল মুক্ত, মুক্ত। এটা যেহেতু সস্তায় পাওয়া যায়, 50, 60, 70, 80, 90, 100-র মধ্যে পাওয়া যায়, খুচরা পর্যায়ে 100-র মধ্যে বাজারে বিক্রি হচ্ছে। সেই হিসাবে এটার আমি মনে করি দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা যদি এইভাবে ফল চাষে আগ্রহী হয় তাহলে ভবিষ্যতে হয়তো বিদেশি মালটা আমদানি করতে হবে না বলে আমার বিশ্বাস। এলাকার অন্য কৃষকরাও ওবায়দুল ইসলামের মালটা চাষ দেখে অনুপ্রাণিত হয়েছেন। তারাও আগামীতে লাভজনক এই মালটার বাগান করার আশা করছেন। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমাদের পছন্দ হয়েছে, তা আমার একটু ক্ষেত্র আছে, আমি ওইটা মারিয়ে দিয়ে একটু মালটা চাষ করব। গত 2 বছর বেশি মালটা দেখি নাই, কিন্তু এবার এত পরিমাণ দেখছি যে আমাদের এলাকার 2, 4, 10, 12 জন আসছে তারা সংগ্রহ করার জন্যই ভাইয়ের সাথে পরামর্শ করছে, এবং সবাই এই চাষের উপরে আগ্রহ হচ্ছে। এখন মালটার চাষটা খুবই ভালো মনে হচ্ছে, কারণ মালটাই লাভজনক ব্যবসা।
মনে করেন যে 1-2 বছরের ভিতরেই এক এক গাছে যদি 8 মণ মালটা হয়, তো 1 কেজি যদি 50-60টা পাইকারিও বেচে, তাহলে এক গাছে কয় টাকা হচ্ছে? এটা 300-400 টাকা দিয়ে কেজি কিনি, ওটার সাথে এটা অনেক ভালো, কারণ এটা আমাদের দেশীয় ফল, দেশেই চাষ হয়, খাতি অনেক ভালো। ওবায়দুল ইসলামের মাল্টা বাগানে কাজ করে স্থানীয় অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাকে শ্রীরামপুর গ্রামে আমার কাকা মাল্টার বাগান করিয়েছে, লিচু বাগান কেটে দিয়ে, এতে আমাকে সংসার চলে। এর ভিতরে এই মাপ বাগানে বহু লোকজন খাটে, আমাদেরও এর পিছনে মেলা পয়সা করি ইনকাম হয়, আমরা খাতে পারি কাজ কাম করে। আমাদের এই শিবরামপুরে এই মাল্টা চাষ হওয়ার পরের থেকে অনেক গরিব অনেক কর্মী আমাদের এই মাল্টা চাষ এই বইতে আসে কাজ করে নিজের ফ্যামিলি সংসার ইত্যাদি সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে। আমরা এই মূলত এই মালটা বই থেকে নিয়ে আসি, 60-70 টাকা করে বেচি, এবং এগুলো মানুষ ভালোই খায়, মানে দাম অনুযায়ী 60 টাকা তো মানে একেবারে সস্তা, এই কারণে খাই। আমি প্রতি হাটে 7-8 মণ মাল বেচি, হাটের দিন হলে 7-8 মণ মাল বেচি এবং খুব ভালো। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে মাগুরার ওবায়দুল ইসলাম বাড়ি মাল্টা 1 চাষ করে সফল হয়েছেন। আগামীতে এ চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ দপ্তর মাগুরা সবসময় এই ধরনের উদ্যোক্তা তৈরির পিছনে কাজ করে থাকে। তো আমরা আশা করছি যে এই যে তিনি বাড়ি মাল্টা 1 চাষ করেছেন এবং এই চাষটি যথাযথভাবে করে তার কাঙ্ক্ষিত ফলনে পৌঁছতে পেরেছেন, তো আমরা আশা করি যে তিনি এই ফলটি বাজারে বিক্রি করে একজন মূল্য পাবেন এবং মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এটি বিভিন্ন মানুষের পুষ্টি চাহিদা পূরণ করবে। স্থানীয়ভাবে উৎপাদিত সুস্বাদু দেশি এ মাল্টার দাম কেজি প্রতি 60 থেকে 70 টাকা। দাম নাগালের মধ্যে থাকায় বাজারে এর চাহিদাও প্রচুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব। 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী উৎসবটি পালিত হয় সুন্দরবনের দুবলার চরে। মনোবাসনা পূরণের আশায় সূর্যোদয়ের আগে হাজার হাজার পুণ্যার্থী সাগরের প্রথম জোয়ারে পুণ্য স্নান করেন। দাঁড়িয়ে আছি সুন্দরবনের দুবলার চরের যে রাস উৎসব মেলা অনুষ্ঠিত হয় সেখানে। আমার বাম পাশে রয়েছে বঙ্গোপসাগর, আর ডান পাশে রয়েছে যেখানে এই দুবলার চরের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই জানেন প্রতি বছর এই সুন্দরবনের দুবলার চরের যে আলোর কোল, সেখানে প্রতি বছর নভেম্বরের শেষ পূর্ণিমাতে এখানে এই রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী। বৃহস্পতিবার সকাল থেকে এই মেলার কার্যক্রম এবং রাস উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে এই সুন্দরবনে দীর্ঘ বছর ধরে এখানে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, কিন্তু কখন কীভাবে কে এটা করে আসছে সেটা কিন্তু জানা নাই। তবে এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতে এখানে বলা হয়ে থাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি প্রথম এসে দুবলার চরে পূজা অর্চনা শুরু করেন। তারপর থেকে আস্তে আস্তে এখানে কিন্তু এই পূজা অর্চনা শুরু হয়। এই রাসমেলায় বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে এই পূজায় অংশগ্রহণ করে। শুধু তাই না, দেশের বাইরে থেকেও আসেন, কেউ লঞ্চে করে আসেন, কেউ ট্রলারে করে আসেন। তারা লঞ্চেই রান্না এবং খাওয়া দাওয়া করেন, ট্রলারেই থাকেন। অনেকে নিজেরা একদম মানে যেটা বলতে হয় যে তাদের যে পুণ্য লাভের আশায় যে সনাতন ধর্মের যারা পুণ্যার্থী আছেন তারা কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেন এবং তারা তাদের ঠাকুরকে খুশি করার জন্য তাদের মতে তারা এখানে প্রতি বছর এই 3 দিন ব্যাপী যে রাস উৎসব মেলা সেখানে তারা এসে থাকেন। এবছরও সুন্দরবনের যে পূর্ব বিভাগীয় বন বিভাগ তারা মোট 5টি রুটে এই দর্শনার্থীতে আসা যাওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কোস্টগার্ড, বন বিভাগ, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যেন সুন্দরবনের কোনো সম্পদ যেন অবৈধভাবে আহরণ করতে না পারে, বিনষ্ট করতে না পারে এবং বন্য প্রাণী, হরিণ সহ বিভিন্ন প্রাণী যেন তারা নিধন করতে না পারে, সেই জন্য কিন্তু আসলে এখানে নজরদারি বাড়ানো হয়েছে বলে এখানে কোস্টগার্ডের থেকে আমাদের জানানো হয়েছে। বন বিভাগ বলেছে যে প্রতি বছর যেভাবে এখানে দর্শনার্থীরা এসে থাকে, করোনার কালীন সময় থেকে 3-4 বছর থেকে এই পর্যন্ত কিন্তু আসলে একটু কম দর্শনার্থী আছে। এক সময় কিন্তু এখানে সকল ধর্মের মানুষ কিন্তু এখানে এই রাস উৎসবে কিন্তু অংশগ্রহণ করত, কিন্তু একটা সময় এখানে যেহেতু বিভিন্ন অন্যায় কাজ বেড়ে গিয়েছে, যার কারণে শুধু এখানে সনাতন ধর্মের যারা আছে তারা এই
রাস উৎসবের এবং মেলায় এই সনাতন ধর্মের মানুষ এই দুবলাকচরে তারা অংশগ্রহণ করে থাকে। তবে এখানে যারা আছে তারা জানিয়েছে যে গত বছরের তুলনায় এবছর যারা সনাতন ধর্মে যারা এসছেন এখানে নারী থেকে পুরুষের সংখ্যা এবার বেশি। এই ছিল আপাতত সর্বশেষ। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।